আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হয়ে গেছে তার সিবিটি ওয়ানে আসা সমস্ত পলিটির যে প্রশ্নগুলো তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে করিয়ে দিচ্ছি। যারা রেলের গ্রুপটির জন্য পড়ছো তোমাদের কিন্তু এগুলো খুব কাজে লাগবে, একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে কোন যুগান্তকারী মামলাটি প্রথম সাংবিধানিক আইনে বিচার বিভাগীয় পর্যালোচনার নীতি প্রতিষ্ঠা করে। তা এই বিচার বিভাগীয় পর্যালোচনার নীতি প্রতিষ্ঠা করেছিল যে মামলার দ্বারা, সেটা হচ্ছে মিনার্ভা মিলস মামলা 1980। মাথায় রাখবে, মিনার্ভা মিলস মামলা 1980। বলছে 1966 সালের 19তম সংশোধনী আইনের মাধ্যমে নিম্নলিখিত কোন ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়েছিল? তা সেটা হচ্ছে নির্বাচনী ট্রাইব্যুনাল। কি বললাম? নির্বাচনী ট্রাইব্যুনাল, যেটা 1966 সালের 19তম সংশোধনী আইনের মাধ্যমে তোমার হচ্ছে এই ব্যবস্থাটার কি বিলুপ্ত করা হয়। কোন ব্যবস্থা? নির্বাচনী ট্রাইব্যুনাল। হচ্ছে ভারতের গ্রাম পর্যায়ে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কোনটি উপাদান নয়? তা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যে চারটে অপশন দেখলে বলবা পঞ্চায়েত কমিটি। পঞ্চায়েত কমিটি কিন্তু পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। তাছাড়া গ্রাম সভা, ন্যায় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এগুলো সবই কিন্তু এর উপাদান। বলছে অশ্বিনী কুমার উপাধ্যায় বনাম ভারত ইউনিয়ন মামলা, যেটা সুপ্রিম কোর্ট নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কিত একটি আবেদন খারিজ করেছে। কোন বিষয়ে? এই যে তোমার এই অশ্বিনী কুমার উপাধ্যায় বনাম ভারত ইউনিয়ন মামলাটা কি বিষয়ে? বলবা যে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যোগ করার সাংবিধানিক বৈধতা নিয়েই কিন্তু এই মামলাটা চলেছিল। কি বললাম? প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যোগ করার সাংবিধানিক একটা বৈধতা, এই মামলাটাই তোমার হচ্ছে এই অশ্বিনী কুমার উপাধ্যায় বনাম ভারত ইউনিয়ন মামলা। কেমন? বলছে 97তম সাংবিধানিক সংশোধনীর পর সংশোধনীর সাথে অসঙ্গতিপূর্ণ একটি রাজ্য সমবায় আইন কতদিন বলবৎ থাকতে পারে? তা মাথায় রাখবে, ভালো করে বোঝো। বলছে তোমার এই 97তম সাংবিধানিক সংশোধনীর পরে তোমার এই সংশোধনীর সাথে অসঙ্গতিপূর্ণ একটি রাজ্য সমবায় আইন, একটি রাজ্যে সমবায় আইন কতদিন বলবৎ থাকতে পারে? 1 বছর। কতদিন? 1 বছর পর্যন্ত। কেমন? দেখো, বলছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতে তোমার এই সরকারি ভাষা কমিশন সম্পর্কে বলা হয়েছে? তা ভারতের সরকারি ভাষা কমিশন সম্পর্কে বলা হয়েছে 344 নং ধারায়। মাথায় রাখবে যে ভারতের সরকারি ভাষা কমিশন, সরকারি ভাষা কমিশন 344 নং ধারার সঙ্গে জড়িত। বলছে 2024 সালের সুপ্রিম কোর্টের তোমার এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বনাম নরেশ আগরওয়াল মামলা, যেটা তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘু মর্যাদা সম্পর্কে আদালতের সংখ্যাগরিষ্ঠ অংশ কি রায় দিয়েছিল? তা 1950 সালের আগে তৈরি প্রতিষ্ঠানগুলিকে এখনও সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা যেতে পারে, এমনকি যদি আইন দ্বারা অন্তর্ভুক্ত করা হয়। দেখো, বড় প্রশ্ন, এরকম তথ্য কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে, তাই এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা, মিস করবা না। বলছে যে 1987 সালে তোমার এই আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 22-এর খ ধারার অধীনে স্থায়ী লোক আদালত সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটা দিয়েছিল? কোনটা সত্য? তা সেটা হচ্ছে স্থায়ী লোক আদালত একটি নির্দিষ্ট আর্থিক সীমা পর্যন্ত মামলা পরিচালনা করতে পারে। মাথায় রাখবে যে 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ তোমার এই 22-এর খ ধারার অধীনে লোক আদালত সম্পর্কে যে তথ্যটা বা যে বিবৃতিটা দিয়েছিল সেটা হচ্ছে কি, যে স্থায়ী লোক আদালত একটি নির্দিষ্ট আর্থিক সীমা পর্যন্ত মামলা পরিচালনা করতে পারে। বলছে 73তম, দেখে নাও, 73তম সাংবিধানিক সংশোধনী আইন 1992 সালে কোন সংস্থা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে, যা ব্যাপক ভিত্তিক সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে? তা সেটা হচ্ছে গ্রাম সভা। মাথায় রাখবে যে 73তম সাংবিধানিক সংশোধনী আইন, যেটা 1992 সালে পাশ হয়, তা সেই আইন অনুযায়ী তোমার এই গ্রাম সভা কোন সংস্থা? গ্রাম সভা, যে কিনা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করবে, সেটাই আর কি বলা হয়েছে। চলে আসো, বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে
সালিসের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। সেটা 51 ঘ অর্থাৎ 51 বলতে পারো, ঠিক আছে, বা 51 বলতে পারো, বা 51 ঘ ধারায় তোমার এই হচ্ছে সালিসের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করার জন্য মানে রাজ্যগুলির উপর একটা নির্দেশ দেওয়া হয়েছে। বলছে ফেডারেল বিরোধে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার এবং রিট এখতিয়ারের মধ্যে মূল পার্থক্য কি? তা এই ফেডারেল বিরোধে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার আর রিট এখতিয়ারের মধ্যে মূল পার্থক্য হলো, দেখো ফেডারেল বিরোধে এই ফেডারেল বিরোধের এখতিয়ার কি? উপদেষ্টামূলক, মাথায় রাখবে। আর অন্যদিকে রিট এখতিয়ার হলো বাধ্যতামূলক। মাথায় রাখবে যে ফেডারেল বিরোধে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের যে মূল এখতিয়ার সেটা হচ্ছে তোমার উপদেষ্টামূলক, আর রিট এখতিয়ারটা হলো বাধ্যতামূলক। চলো, বলছে একজন প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদ কারাদণ্ড দিতে পারে? তা একজন প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট যিনি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দিতে পারে। কত বছরের? সর্বোচ্চ 7 বছরের। কেমন? বলছে কোন বিধানের অধীনে রাজ্যপাল নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটদের জন্য তোমার এই বিচারিক পরিষেবা বিধি প্রসারিত করতে পারেন? তা সেটা হচ্ছে কোন ধারার অধীনে? 237 নং ধারার অধীনে। মাথায় রাখবে 237 নং ধারার অধীনে রাজ্যপাল নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটদের জন্য বিচারিক পরিষেবার বিধি প্রসারিত করতে পারেন। বলছে জাতীয় উন্নয়ন পরিষদ কোন সালে সমবায় সংক্রান্ত একটি জাতীয় নীতি সুপারিশ করে? 1958 সালে। মাথায় রাখবে জাতীয় উন্নয়ন পরিষদ 1958 সালে সমবায় সংক্রান্ত একটি জাতীয় নীতির সুপারিশ করেছিল। বলছে জাতীয় রেলপথ আইন 2016, দেখো জাতীয় রেলপথ আইন 2016-র অধীনে কয়টি জাতীয় জলপথ উন্নয়নের জন্য ঘোষণা করা হয়েছিল? রেলপথ বলছি কেন, জলপথ। হ্যাঁ, তা জাতীয় জলপথ আইন 2016 অনুযায়ী 111টি, কতগুলো? 111টি তোমার এই জাতীয় জলপথ উন্নয়নের জন্য ঘোষণা করা হয়েছে। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতি বছর ভারতের রাষ্ট্রপতির কাছে তার প্রতিবেদন পেশ করার কর্তব্য সম্পর্কে কি বলা হয়েছে, মানে কোন ধারায় বলা হয়েছে? তাই এটা হচ্ছে 323 নং ধারায়। মাথায় রাখবে ভারতীয় সংবিধানের 323 নং ধারায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতি বছর ভারতের রাষ্ট্রপতির কাছে তার প্রতিবেদন পেশ করার যে কর্তব্য সেটা সম্পর্কে কিন্তু বর্ণিত আছে। বোঝা যাচ্ছে প্রশ্ন? তারপরে বলছে দেখো যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি প্রয়োগের কথা বলা হয়েছে? তা 37 নং ধারায়। কত নং? 37 নং ধারায় রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি প্রয়োগের কথা বলা হয়েছে। বলছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে মোট পূর্ণকালীন কর্মীর সংখ্যা কত? তা এই জাতীয় মানবাধিকার কমিশনে মোট পূর্ণকালীন কর্মী সংখ্যা হচ্ছে একজন চেয়ারপারসন আর 5 জন সদস্য, মোট 6 জন। কজন? একজন চেয়ারপারসন আর 5 জন সদস্য। দেখো বলছে যে নগর স্থানীয় সরকার সংস্থাগুলির আর্থিক পর্যালোচনা করার জন্য 1992 সালের 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল? তা সেটা হচ্ছে রাজ্য অর্থ কমিশন। মাথায় রাখবে যে নগর স্থানীয় সরকার সংস্থাগুলির আর্থিক পর্যালোচনা করার জন্য 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তোমার এই রাজ্য অর্থ কমিশনটা প্রতিষ্ঠা করা হয়। বোঝা গেল? 2025 সালের মার্চ মাসে ভারতীয় সংসদ অভিবাসন ও বিদেশি বিল 2025 পাস হয়েছে। 2025-এর মার্চে ভারতীয় সংসদ অভিবাসন ও বিদেশি বিল 2025 পাস হয়েছে। তা এই আইনের মাধ্যমে নিম্নলিখিত কোন আইনটি বিশেষভাবে বাতিল করা হয়েছিল? তা বিদেশি আইন 1946 এই বিলটা কিন্তু বাতিল করা হয়েছে 2025-এর এই অভিবাসন ও বিদেশি বিল আইন অনুযায়ী। বলছে দেখো যে কোন চুক্তিটি 1985 সালের নাগরিকত্ব আইনের সাথে সম্পর্কিত?
তা এই 1985 সালের নাগরিকত্ব আইনের সাথে সম্পর্কিত আসাম চুক্তি, মাথায় রাখবে কি বললাম, আসাম চুক্তি 1985 সালের নাগরিকত্ব আইনের সাথে সম্পর্কিত। 1982 সালের চতুর্দশ সংশোধনী আইনের মাধ্যমে কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতে যুক্ত হয়েছিল? 1962তে চতুর্দশ সংশোধনী আইনের মাধ্যমে তোমার পুদুচেরিকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। এক একটা প্রশ্ন যেগুলো মার্কিং করা, খুব ভালো করে কিন্তু পড়ে নিবা, কাজে লাগবে। বলছে কোন ভারতীয় সাংবিধানিক সংশোধনী আইনে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতি হিসাবে আয়, তারপরে তোমার মর্যাদা, সুযোগ সুবিধা এবং সুযোগের ক্ষেত্রে বৈষম্য হ্রাস করার কথা বলা হয়েছে? তা সেটা হচ্ছে 1978 সালের 44তম সংশোধনী আইন অনুযায়ী। কি বললাম দাদা? 1978 সালের 44তম সংশোধনী আইন অনুযায়ী তোমার এই রাষ্ট্রীয় নীতি নির্দেশিকা নীতি অনুসারে, যার মধ্যে বলা হয়েছে আয়, মর্যাদা, সুযোগ সুবিধা, সুযোগের ক্ষেত্রে বৈষম্য হ্রাস, এইগুলো করার কথাই কিন্তু বলা হয়েছে। বলছে কোন সাংবিধানিক সংশোধনীতে 352 অনুচ্ছেদের প্রেক্ষাপটে ভারতীয় সংবিধানে মন্ত্রিসভা শব্দটি স্পষ্টভাবে সন্নিবেশিত করা হয়েছিল? 44তম সাংবিধানিক সংশোধনী 1978, মাথায় রাখবে। এই 44তম সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারাই তোমার এই মন্ত্রিসভা এই শব্দটা স্পষ্টভাবে সন্নিবেশিত করা হয়েছিল তোমার কত নং অনুচ্ছেদে? সেটা মাথায় রাখবে যে এই 352 নং অনুচ্ছেদে। 352, ভালো প্রশ্ন কিন্তু। চলে আসো তারপরে। বলছে ভারতে একটি তোমার এই নোটিফাইড এরিয়া কমিটির প্রাথমিক কাজ কি? তা ভারতে একটি নোটিফাইড এরিয়া কমিটির প্রাথমিক কাজ হলো পৌরসভার মর্যাদা পাওয়ার কারণে উন্নয়নশীল শহরগুলির পরিচালনা করা। পৌরসভার মর্যাদা পাওয়ার কারণে উন্নয়নশীল শহরগুলির পরিচালনা আর কি করা। বলছে ভারতের সংবিধানের 97তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির কোন ধারাটি যুক্ত করা হয়েছিল? তা সেটা হচ্ছে 43-এর খ ধারা, মাথায় রাখবে। এই তোমার হচ্ছে এই 97তম, কততম? 97তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সাথে এই রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সাথে 43-এর খ ধারাটি যুক্ত করা হয়। 43-এর খ ধারাটি যুক্ত করা হয়। বলছে ভারতে লোকপাল ও লোকায়ুক্ত আইন কবে কার্যকর হয়? 16ই জানুয়ারি 2014 সালে, মাথায় রাখবে। 16ই জানুয়ারি 2014 সালে ভারতে লোকপাল ও লোকায়ুক্ত আইনটা কার্যকর হয়। বলছে দেখো একটি শীর্ষ সমবায় সমিতির নিরীক্ষা প্রতিবেদন কোথায় উপস্থাপন করতে হয়? তা রাজ্য আইনসভায়, মাথায় রাখবে। একটি শীর্ষ সমবায় সমিতির নিরীক্ষা প্রতিবেদনটা তোমার এই রাজ্য আইনসভায় উপস্থাপন করা হয়। বলছে ভারতীয় সংবিধানের কোন তালিকার অধীনে সমবায় সমিতিগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে? তার রাজ্য তালিকা। বুঝতেই পারছো যে ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার অধীনেই কিন্তু সমবায় সমিতিগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। বলছে ভারতের সুপ্রিম কোর্ট কোন ঐতিহাসিক মামলায় রায় দিয়েছে যে লোকসভা ভেঙে যাওয়ার পরেও মন্ত্রী পরিষদ তাদের পদে বহাল থাকবে না? বলছে লোকসভা ভেঙে যাওয়ার পরেও মন্ত্রী পরিষদ তাদের পদে বহাল থাকবে না। তা এটা সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় দিয়েছিল? সেটা হচ্ছে ইউ.এন.আর. রাও, মাথায় রাখবে। ইউ.এন.আর. রাও বনাম ইন্দিরা গান্ধী 1971-এর যে মামলাটা, সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল যে লোকসভা ভেঙে যাওয়ার পরেও মন্ত্রী পরিষদ তাদের পদে বহাল থাকবে না। কেমন? বলছে কোন তপশিলে উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি রয়েছে? ষষ্ঠ তপশিল, মাথায় রাখবে। ষষ্ঠ তপশিলে উপজাতীয় মামলায় তোমার এই গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি কিন্তু রয়েছে। বলছে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে ভারতের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? তা মাথায় রাখবে 2.68 লক্ষ, 2.68 হচ্ছে লক্ষ টাকা হবে না, ঠিক আছে? এত লক্ষ, কত লক্ষ? 2.68 লক্ষ।
ঠিক আছে, এত লাখ। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা তোমার এই 25-26 অনুযায়ী। কতগুলো অনুযায়ী, মানে কোন সাল অনুযায়ী? 25-26 অনুযায়ী। বলছে দেখো যে 12 বছর ধরে ভারতে বসবাসকারী একজন বিদেশি কিভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে? তা সেটা হচ্ছে প্রাকৃতিকীকরণের দ্বারা। কি হবে? প্রাকৃতিকীকরণের দ্বারাই কিন্তু 12 বছর ধরে ভারতে বসবাসকারী একজন বিদেশি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বেকারত্বের ক্ষেত্রে রাজ্যগুলিকে জনসাধারণের সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে? সেটা 41 নং ধারার অধীনে। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের 41 নং ধারার অধীনে তোমার এই বেকারত্বের ক্ষেত্রে রাজ্যগুলিকে জনসাধারণের সহায়তার ব্যবস্থা করার নির্দেশের কথা কিন্তু বলা হয়েছে। চলো, বলছে দেখো, বলছে ওয়াকফ আইন 2025, ওয়াকফ সংশোধন আইন 2025 নিম্নলিখিত কোন পরিবর্তনগুলো এনেছে? তা ওই বোর্ডে মুসলিম মহিলাদের যুক্ত হওয়ার কথা কিন্তু বলা হয়েছে। বোর্ডে মুসলিম মহিলাদের যুক্ত করা হয়েছে এই তোমার হচ্ছে ওয়াকফ সংশোধন আইন 2025 অনুযায়ী। কেমন? বলছে সংবিধানের নাগরিকত্বের বিধানগুলি কখন কার্যকর হয়েছিল? তা এই সংবিধানের নাগরিকত্বের বিধানগুলো কার্যকর হয়, মাথায় রাখবে, 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে তোমার এই সংবিধানে নাগরিকত্বের বিধানগুলো কিন্তু কার্যকর করা হয়েছিল। চলে আসো তারপরে। বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের নির্দেশের কথা বলা হয়েছে? তা সেটা 38 নং ধারায়। কত নং ধারায়? ভারতীয় সংবিধানের 38 নং অনুচ্ছেদে জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের নির্দেশের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভাষার ভিত্তিতে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া হয়? 30 নং। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের 30 নং অনুচ্ছেদে বা ধারা 30-এ ভাষা ভিত্তিতে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া হয়। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার লঙ্ঘনকারী আইনগুলিকে স্পষ্টভাবে বাতিল ঘোষণা করা হয়েছে? তা 13 নং ধারার অধীনে। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের 13 নং অনুচ্ছেদে মৌলিক অধিকার লঙ্ঘনকারী আইনগুলিকে স্পষ্টভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি কতবার প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার দ্বারা একটি নির্বাহী সুপারিশ পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে পারেন? তা সেটা হচ্ছে শুধুমাত্র একবার। মাথায় রাখবে, ভারতের রাষ্ট্রপতি একবার মাত্রই প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার দ্বারা একটি নির্বাহী সুপারিশ পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে পারেন। বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কূপ, জলাশয় এবং জনসাধারণের বিনোদনের স্থান ব্যবহারের বিরুদ্ধে রাষ্ট্রকে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে? 15 নং ধারার অধীনে। মাথায় রাখবে যে 15 নং ধারার অধীনে তোমার এই কূপ, জলাশয় এবং জনসাধারণের বিনোদনের স্থান ব্যবহারের বিরুদ্ধে রাষ্ট্রকে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। কেমন? বলছে ভারতীয় সংবিধানের 246 অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোন তালিকায় উল্লেখিত বিষয়গুলির উপর আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা সংসদে রয়েছে? তা সেটা মাথায় রাখবে, ইউনিয়ন তালিকা। কি বললাম দাদা? ওই 246 নং ধারা অনুসারে তোমার এই ইউনিয়ন তালিকার মধ্যেই তোমার ওই হচ্ছে কি যে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা সংসদের রয়েছে, এটাই কিন্তু বলা হয়েছে। কি বললাম দাদা? ইউনিয়ন তালিকার মধ্যেই পড়ছে যে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা সংসদের রয়েছে। কত ধারায় বলা হচ্ছে? 246 নং ধারায় কিন্তু বলা হচ্ছে। বলছে 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কত বছর পর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং কয়টি আসন লাভ করে? 27 বছর পর। মাথায় রাখবে যে 2025-এ দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তোমার এই 27 বছর পর তোমার এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তার সাথে 48টি, কতগুলো? 48টি সিট বা আসন অর্জন করে। কতগুলো? 48টি। 27 বছর পর আর 48টি আসন অর্জন করে।
চলো, বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় গুরুত্বের তোমার এই যে স্মৃতিস্তম্ভ এবং বস্তুর সুরক্ষার জন্য আইন প্রণয়নের জন্য রাজ্যগুলিকে নির্দেশিকা প্রদান করা হয়? তা সেটা হচ্ছে 49 নং ধারায়। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের 49 নং ধারার অধীনেই তোমার এই জাতির যে গুরুত্বপূর্ণ যে স্মৃতিস্তম্ভ, যে বস্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ বস্তু রয়েছে সেগুলো সুরক্ষার জন্য আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয় তোমার এই ধারা 49-এর মাধ্যমে। কেমন? বলছে 1951 সালের প্রথম সংশোধনী আইনের মাধ্যমে কোন মৌলিক অধিকারের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল? তা সেটা হচ্ছে তোমার এই বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার। কি বললাম? বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার। এই হচ্ছে তোমার এই অধিকারটার উপরেই 1951 সালে যেটা প্রথম সংশোধনী আইন হয়, প্রথম সংশোধন হয়, তার মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে এর উপরে বিধিনিষেধ বা আরোপ করা হয়েছিল। বুঝতে পারছো বিষয়টা? তারপরে চলো, বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে আইনের মাধ্যমে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়? 11 নং। মাথায় রাখবে, ভারতীয় সংবিধানের 11 নং অনুচ্ছেদে সংসদকে আইনের মাধ্যমে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। বলছে একটি জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তার দ্বৈত ভূমিকা কি? তা মাথায় রাখবো, সেটা হচ্ছে দেওয়ানি মামলার জন্য জেলা জজ আর ওই ফৌজদারি মামলার জন্য দায়রা জজ। কি বললাম? দেওয়ানি মামলার জন্য জেলা জজ আর ফৌজদারি মামলার জন্য দায়রা জজ। বলছে সুপ্রিম কোর্টের রিট এখতিয়ার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তা সুপ্রিম কোর্টের রিট এখতিয়ার সম্পর্কে বলবা যে এটি শুধুমাত্র মৌলিক অধিকার প্রয়োগের জন্যই প্রয়োগ করা যেতে পারে। কি বললাম? এটি শুধুমাত্র মৌলিক অধিকার প্রয়োগ করার জন্যই কিন্তু হচ্ছে প্রয়োগ করা যেতে পারে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে হচ্ছে কার কোনো কি বলছে দেখো, যে নিম্নলিখিত গুলোর মধ্যে কার কোনো রাজ্যের একটি নগর এলাকাকে বৃহৎ নগর এলাকা বা ছোট নগর এলাকা বা অন্তর্বর্তীকালীন এলাকা হিসেবে নির্দিষ্ট করার হচ্ছে ক্ষমতা রয়েছে? তা মোদ্দা কথা বলতে চাইছে নিম্নলিখিতগুলোর মধ্যে কার এমন ক্ষমতা রয়েছে যে কিনা একটি বৃহৎ নগর এলাকা বা একটি ছোট নগর এলাকা বা অন্তর্বর্তীকালীন এলাকাকে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে রাখার একটা ক্ষমতা রয়েছে কার? সেটা রাজ্যের গভর্নর। প্রত্যেক রাজ্যেরই গভর্নরের এই ক্ষমতাটা রয়েছে। বলছে বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে যদি কোনো আইন অসাংবিধানিক ঘোষণা করা হয় তবে কি হবে? তবে এটি শূন্য হয়ে যাবে। মাথায় রাখবে যে বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে যদি কোনো আইন অসাংবিধানিক ঘোষণা করা হয় তবে সেটি খারিজ হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। বলছে যে ভারতের সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতিতে দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের বিধান কোন সালে যুক্ত করা হয়? দাদা সেটা 1976 সালে। মাথায় রাখবে 1976 সালে তোমার এই হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতিতে দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের বিধানটা যুক্ত করা হয়েছে। বলো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশনা দেওয়া হয়েছে? 47 নং ধারার অধীনে ভারতে, মাথায় রাখবা, ভারতীয় 47 নং ধারার অধীনে ভারতীয় সংবিধানের 47 নং ধারার অধীনে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। বলছে আর্থিক বছর শেষ হওয়ার পর একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা পরিচালনার সর্বোচ্চ সময়সীমা কত হতে পারে? 6 মাস। মাথায় রাখবে যে আর্থিক বছর শেষ হওয়ার পর একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা পরিচালনার সর্বোচ্চ সময়সীমাটা 6 মাস পর্যন্ত হতে পারে। বলছে দেখো তারপরে যে যে কোন তপশিলি এবং অনুচ্ছেদে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের নাম এবং সীমানা উল্লেখ করা হয়েছে? তা সেটা হচ্ছে প্রথম তপশিল ধারা 1 থেকে 4। প্রথম তপশিলের 1 থেকে 4 নং ধারার মধ্যেই তোমার এই রাজ্য বলো অথবা কেন্দ্র শাসিত অঞ্চল, তার নাম, সীমানা, এই সমস্ত তথ্য সম্পর্কে জড়িত।
বলছে কোন সাংবিধানিক সংশোধনীতে সমবায় সমিতি গঠনের অধিকারকে মৌলিক অধিকারের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তা সেটা ওই ৯৭তম সংবিধান সংশোধনী আইনের দ্বারাই কিন্তু তোমার এই সমবায় সমিতি গঠনের অধিকারকে মৌলিক অধিকারের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগের কথা বলা হয়েছে? তা ধারা ১৬৫, ধারা ১৬৫-র অধীনেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগের কথা বলা হয়েছে ধারা ১৬৫-তে। ভারতের সংবিধানের পরিবেশ সুরক্ষা ও উন্নতি ও বন ও বন্যপ্রাণী সুরক্ষার কথা বলা হয়েছে কত সালে, মানে এটি যুক্ত করা হয়েছে কত সালে? তা ভারতীয় সংবিধানে ১৯৭৬ সালে। মাথা রাখবে, ভারতীয় সংবিধানের ১৯৭৬-এ তোমার এই পরিবেশ সুরক্ষা, তার উন্নতি এবং বন ও বন্যপ্রাণী সুরক্ষার নির্দেশিকা হিসাবে তোমার যুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে। কেমন? চলো, বলছে দেখো রেলওয়ে সংশোধনী বিল ২০২৪ এর প্রাথমিক উদ্দেশ্য কি? তা এই যে রেলওয়ে সংশোধনী বিল ২০২৪-এ যেটা পাশ হয়েছে তার প্রাথমিক উদ্দেশ্য হলো যে ১৯০৫ সালের ভারতীয় রেলওয়ে বোর্ড আইনকে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের সাথে একীভূত করা। কি বললাম দাদা? ২০২৪-এ যে রেলওয়ে বিল হচ্ছে রেলওয়ে সংশোধনী বিল ২০২৪-এ যেটা পাশ হয়েছে তার উদ্দেশ্য হলো ১৯০৫ সালের ভারতীয় রেলওয়ে বোর্ড আইনকে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের সাথে একীভূত করা। বলছে কোন পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি লোকসভার স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিতে পারেন? তা প্রধানমন্ত্রীর সুপারিশ পেলেই রাষ্ট্রপতি লোকসভার স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু তা ভেঙে দিতে পারেন। বলছে একটি সমবায় সমিতির বোর্ডে নির্বাচিত সদস্যদের পদ কি, মানে কত বছর আর কি, সেটা ৫ বছর। একটি সমবায় সমিতির বোর্ডে নির্বাচিত যারা সদস্যরা রয়েছেন তাদের মেয়াদকাল হলো ৫ বছর। মাথায় রাখবে। বলছে ভারতের রাষ্ট্রপতির মানে রাজ্যপাল এবং তোমার এই রাষ্ট্রদূতদের মতো কর্মকর্তাদের অপসারণ বা প্রত্যাহার করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা প্রয়োগ করা হয় নিম্নলিখিতদের পরামর্শের ভিত্তিতে। তা তোমার এই রাজ্যপাল, ভারতের রাষ্ট্রপতির একটা ক্ষমতা রয়েছে কি, রাজ্যপাল, এবং রাষ্ট্রদূত যারা আছেন তাদের কিন্তু অপসারণ করার একটা ক্ষমতা রয়েছে। তা এই ক্ষমতাটা কাদের পরামর্শে রাষ্ট্রপতি আর কি তাদেরকে অপসারণ করতে পারেন? তা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি তোমার এই রাজ্যপাল বা রাষ্ট্রদূতদের অপসারণ করার ক্ষমতাটা রেখেছেন। ১ মিনিট বস, ১ মিনিট। আচ্ছা, তারপরে চলে আসো, দেখতে পাচ্ছ? বলছে যে বিনামূল্যে আইনি সহায়তা ভারতীয় সংবিধানের কোন অংশের একটি অংশ? তা বিনামূল্যে পড়েই নিয়েছো, বিনামূল্যে আইনি সহায়তা ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির একটি অংশ। কিসের অংশ? নির্দেশমূলক নীতির একটি অংশ। ভারতের সংবিধানের ৪৩-এর খ অনুচ্ছেদে নিম্নলিখিত কোন নির্দেশমূলক নীতি উল্লেখ রয়েছে? একটু আগে দেখে নিলাম যে সমবায় সমিতির প্রচার। সমবায় সমিতি তোমার এই ভারতীয় সংবিধানের ৪৩-এর খ ধারার সঙ্গে কিন্তু যুক্ত, এই নির্দেশমূলক নীতির মধ্যেই পড়ছে আর কি। কেমন? তারপরে চলে আসো, বলছে যে ভারতের সংবিধানের মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার কোন সালে বাদ দেওয়া হয়? তা ভারতীয় সংবিধানে এই মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে ১৯৮৬-তে, কত সালে? ১৯৮৬ সালে কিন্তু বাদ দেওয়া হয়েছে। বলছে কোন সাংবিধানিক বিধান রাষ্ট্রকে নির্দেশ দেয় যে অর্থনৈতিক বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে কোনো নাগরিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না বা হয় না? তা সেটা হচ্ছে তোমার এই ৩৯-এর ক। মাথায় রাখবে, ৩৯-এর ক ধারার অধীনে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয় যে অর্থনৈতিক বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে কোনো নাগরিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। ঠিক আছে? বলছে ১৯৬০ সালের নবম সংশোধনী আইনটি নিম্নলিখিত কোন চুক্তিগুলিকে কার্যকর করার জন্য প্রণীত হয়েছিল? তা এই নবম সংশোধনী আইন যেটা ১৯৬০-এ হয়, আর এটার প্রধান উদ্দেশ্য ছিল ভারত পাকিস্তান চুক্তি। কত?
আটান্ন 1958 ভারত পাকিস্তান চুক্তির ওপরেই কার্যকর করা হয়েছিল 1960 তোমার এই নবম সংশোধনী আইন। কেমন? বলছে 2025 সালের মার্চ পর্যন্ত দিল্লি বর্তমান মুখ্যমন্ত্রী কে, এবং 2025 সালে তোমার এই দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি কোন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন? দেখো একটা প্রশ্ন কিন্তু আছে, এর মধ্যে দুটো প্রশ্ন। তা বুঝতেই পারছো যে 2025 সালের মার্চ পর্যন্ত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্তা। কে? রেখা গুপ্তা। আর 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি কোন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছিল? শালিমার বাগ থেকে। মাথায় রাখবে, শালিমার বাগ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। ও যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে 14 বছরের কম বয়সী যে কোনো শিশুকে কারখানা, খনি বা বিপজ্জনক কোনো পেশার সঙ্গে নিযুক্ত করা যাবে না, সেটার উপর নিষেধাজ্ঞা করে? কোন ধারা? মাথা রাখবে, ধারা 24। ভারতীয় সংবিধানের 24 নং ধারায় বলে যে 14 বছরের কম বয়সী যে কোনো শিশুকে কারখানা, খনি বা কোনো বিপজ্জনক পেশার সঙ্গে কিন্তু যুক্ত করা চলবে না। বলছে দেখো যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের অধিকারটা দেওয়া হয়? তা 25 নং ধারার অধীনে। মাথা রাখবে, সংবিধানের 25 নং ধারার অধীনেই যে কোনো ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের অধিকারটা দেওয়া হয়েছে। তারপরে চলে আসো, বলছে বহু রাজ্য সমবায় সমিতির জন্য আইন প্রণয়নের ক্ষমতা কার থাকে? সংসদের। মাথায় রাখবে, বহু রাজ্য সমবায় সমিতির জন্য আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে সংসদের হাতে। 71তম সংশোধনী আইন 1992 সালে যেটা হয়, তা এই 1992 সালের 71তম সংশোধনী আইনের দ্বারা কোন ভাষাগুলিকে অষ্টম তপশিলে যুক্ত করা হয়? বুঝতে পারছো? বলবা যে ওই কঙ্কনি, মণিপুরি এবং নেপালি। কি বলবে? যে 1992 সালে 71তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কঙ্কনি, মণিপুরি, নেপালি এই ভাষাগুলোকে অষ্টম তপশিলে কিন্তু যুক্ত করা হয়েছিল। বলছে ভারতীয় নাগরিকত্বের প্রেক্ষাপটে ওসিআই বলতে কি বোঝায়? ওসিআই বলে তো ভারতের বিদেশি নাগরিক। মাথা রাখবে, ওসিআই মানে ভারতের বিদেশি নাগরিক। বলছে দেখো শেষ প্রশ্ন, তোমার হচ্ছে 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর বিধান অনুসারে গ্রাম সভার সদস্যদের বছরে কতবার বৈঠক করার আশা করা হচ্ছে? তা সেটা হচ্ছে বছরে কমপক্ষে 2 বার। মাথায় রাখবে, তোমার এই 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর বিধান অনুযায়ী গ্রাম সভা সদস্যদের বছরে 2 বার বৈঠক করার মানে বৈঠক করার আর কি অনুমতি আছে আর কি। বুঝতে পারছো? তাহলে এই ছিল তোমাদের 100। আচ্ছা চলো আর একটা আছে মনে হয়, এখনো আছে কতগুলো, এখনো অনেকই আছে, চলো দেখে নাও। আমি মনে করেছি হয়ে গেছে। যাই হোক দেখো, বলছে ভারতের সংবিধানের কোন ধারা মানব পাচার নিষিদ্ধ করে? তা সেটা হচ্ছে ধারা 23। দেখো এখানে মোটামুটি 200-র ওপরে প্রশ্ন আছে, কিন্তু আমি অতগুলো পড়তে বলছি না। যেগুলো মার্কিং করে দিয়েছি মোটামুটি 100টা মতো প্রশ্ন মার্কিং করা আছে, সেগুলোই কিন্তু পড়বা, এক্সট্রা বেশি করে এখন আর পড়ো না। বলছি যে ভারতের সংবিধানের কোন ধারা মানব পাচার নিষিদ্ধ করে? তা ধারা 23 নং ধারা কিন্তু তোমার এই মানব পাচার নিষিদ্ধের সঙ্গে যুক্ত। বলছে 99তম সাংবিধানিক সংশোধনী হচ্ছে তোমার এই কি বলছে যে বাতিলের সাথে সুপ্রিম কোর্টের কোন মামলাটি জড়িত? মানে তোমার এই 99তম সাংবিধানিক সংশোধনী যেটা হচ্ছে বাতিলের সাথে, মানে সুপ্রিম কোর্টের কোন মামলাটি এই সংশোধনীর সাথে জড়িত? বলবা যে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন মামলা। কি বললাম? সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন মামলা 2015, এটা কিন্তু তোমার এই 99তম সাংবিধানিক সংশোধনীর সাথে যুক্ত। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে? তা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে ধারা 315-র মাধ্যমে। মাথায় রাখবে, 315 নং ধারার মাধ্যমে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে। বলছে রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর নিয়োগের সময় ভারতের রাষ্ট্রপতি কোন সংস্থার পরামর্শে কাজ করেন? তা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। মাথায় রাখবে,
যে রাজ্যপাল বা বলতে পারো যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে লেফটেন্যান্ট গভর্নর ইনাদেরকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কিন্তু পরামর্শেই কাজ করেন। কেমন? বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের ভারতের যে কোনো অঞ্চলে বসবাস এবং বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে? ধারা 19, মাথায় রাখবে 19 নং ধারার অধীনেই কিন্তু বলা হয়েছে যে ভারতের যারা নাগরিক রয়েছেন তারা ভারতের যে কোনো অঞ্চলে বসতি স্থাপন করতে পারে। বলছে ভারতীয় সংবিধানের একাদশ তপশিলে পঞ্চায়েতের জন্য কতগুলো কার্যকরী বিষয় তালিকাভুক্ত করা হয়েছে? তা একাদশ তপশিলে পঞ্চায়েতের জন্য 29টি কার্যকরী বিষয় অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত করা হয়েছে। ভারতীয় সংসদীয় ব্যবস্থায় লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে তা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে রয়েছে? একটু আগেই দেখে নিলাম, সেম প্রশ্ন এরকম ঘুরিয়ে দেবে কিন্তু মাথায় রাখবে প্রধানমন্ত্রীর পরামর্শে, মানে রাষ্ট্রপতি এটি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এটি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট রিট জারি করে তার মূল এখতিয়ার প্রয়োগ করতে পারে? 226 নং ধারার অধীনে। ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে 226 নং ধারার অধীনে তোমার এই হাইকোর্ট রিট জারি করে তার মূল এখতিয়ারটা মানে প্রয়োগ করতে পারে। ঠিক আছে, বলছে দেখো বিচার বিভাগীয় পর্যালোচনার মতবাদ কোন দেশে উদ্ভূত হয়েছিল, মানে কোন দেশ থেকে নেওয়া বলো? বিচার বিভাগীয় পর্যালোচনার মতবাদটা ভারতে যে সংবিধানে যুক্ত রয়েছে সেটা কোন দেশ থেকে নেওয়া? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া। কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিচার বিভাগীয় পর্যালোচনাটা নেওয়া। বলছে 74তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানে কোন বিধানটি প্রবর্তন করা হয়েছিল? তার নয়ের ক অংশটি মাথায় রাখবে। নবম অংশ, এখানে অপশন দেখলে বুঝতে পারছো যে নবম অংশ হবে। ঠিক আছে, নবম অংশ তোমার এই 74তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানে নবম অংশটি প্রবর্তন করা হয়। ঠিক আছে, বলছে 1991 সালের 69তম সংশোধনী আইন দিল্লিকে কোন বিশেষ মর্যাদা দিয়েছে? তাই ওই 1991 সালের 69তম সংশোধনী আইন দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে মনোনীত করা হয়েছে, যেখানে একটি আইনসভা রয়েছে। কি বললাম দাদা? 1991 সালের 69তম সংশোধনী আইনের দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছে, যেখানে একটি আইনসভা রয়েছে। চলো তারপরে, বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল নিয়োগের সম্পর্কে বলা হয়েছে? তা ভারতের যে নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল এদের নিয়োগের কথা জড়িত 148 নং ধারার সাথে। কোন ধারা? 148 নং ধারায় কিন্তু ভারতে তোমাদের ভারতীয় নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল এর যুক্ত করার কথা কিন্তু মানে বুঝতেই পারছো, নিয়োগের কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন পাওয়ার পরই কোন ধরনের আইনসভা বিল যেটা লোকসভায় পেশ করতে হবে? তা সেটা হচ্ছে অর্থ বিল। মাথায় রাখবে যে ভারতের রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন পাওয়ার পরেই তোমার এই অর্থ বিলটা লোকসভায় পেশ করা যেতে পারে। বলছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নিম্নলিখিতদের মধ্যে কে নিযুক্ত করেন? তা ভারতের রাষ্ট্রপতি তিনিই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান হন তাকে কিন্তু নিযুক্ত করে থাকেন। বলছে ভারতের সংবিধানে উল্লেখিত কয়টি রিট মৌলিক অধিকার কার্যকর করে? 5টি রিট। মাথায় রাখবে ভারতের সংবিধানে 5টি রিট মৌলিক অধিকার কার্যকর করে। বলছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর বা স্তরগুলোকে সঠিকভাবে তোমাকে উপস্থাপন করতে বলছে। তা তুমি তো জানোই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, তাই না? গ্রাম পঞ্চায়েত, ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি, আর রয়েছে জেলা পরিষদ। চলে আসো তারপরে, যে নিম্নলিখিত কোনটি বিচার বিভাগীয় পর্যালোচনার একটি মূল কারণ? তা বিচার বিভাগীয় পর্যালোচনার একটি মূল কারণ হলো সংবিধানের শ্রেষ্ঠত্ব ও মৌলিক অধিকার রক্ষা করা। কি বললাম? সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং মৌলিক অধিকার রক্ষা করা।
ভারতীয় সংবিধানের ষষ্ঠ তপশিল কোন অঞ্চলের উপজাতি এলাকার প্রশাসনের সাথে সম্পর্কিত? তা এই ষষ্ঠ তপশিল উত্তর পূর্ব ভারতের উপজাতি এলাকার প্রশাসনের সঙ্গে কিন্তু জড়িত। বলছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? তা 324 নং ধারা, মাথায় রাখবে, ভালো প্রশ্ন, যে 324 নং ধারার অধীনেই কিন্তু ভারতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। 106তম সংশোধনী আইনের অধীনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সুরক্ষিত? 33, মাথায় রাখবে, 106তম সংশোধনী আইনের অধীনে 33% আসন কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, সেটাই বলা হয়েছে। বলছে ভারতের সংবিধানের 4 নং অনুচ্ছেদের আওতায় নিম্নলিখিত কোন বিধানগুলি অন্তর্ভুক্ত? তা 4 নং অনুচ্ছেদে তোমার এই মাথায় রাখবে যে রাজ্য পুনর্গঠনের জন্য যে আইন, সেটা কিন্তু 4 নং অনুচ্ছেদের সঙ্গেই জড়িত। ভারতের কোন পৌরসভা ভারতের কোনো পৌরসভা যদি তার পূর্ণ মেয়াদ শেষ করার আগেই ভেঙে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কি বললাম দাদা? ভারতের কোনো পৌরসভা যদি তার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি ভেঙে দেওয়া হয় তাহলে সেটি 6 মাসের মধ্যে সেখানে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কেমন? 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে নিম্নলিখিত কোনটি অনুমোদিত নয়? তা 1955 সালের নাগরিকত্ব আইনের অধীনে তোমার এই দ্বৈত নাগরিকত্ব, এটা কিন্তু তার সঙ্গে যুক্ত নয় বা অনুমোদিত নয়। ঠিক আছে, চলে আসো। তারপরে দেখো, বলছে যে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? তা সেটা নিউ দিল্লি বা নয়াদিল্লি। ঠিক আছে, যে নয়াদিল্লিতেই ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তরটা রয়েছে। বলছে ভারতের পৌরসভার প্রতিনিধিদের মেয়াদকাল কত? 5 বছর, মাথায় রাখবে, ভারতের পৌরসভার প্রতিনিধিদের মেয়াদকাল 5 বছর। 2025 সালের এপ্রিল পর্যন্ত ভারতীয় সংবিধানের 8ম তপশিলে কয়টি ভাষা অন্তর্ভুক্ত ছিল? 22টি, মাথায় রাখবে। 2025 সালের এপ্রিল পর্যন্ত ভারতীয় সংবিধানে 8ম তপশিলে 22টি ভাষা অন্তর্ভুক্ত। 101তম সংশোধনী আইন 2016 দ্বারা কোন বড় কর ব্যবস্থা চালু করা হয়? বুঝতেই পারছো, 101তম সংশোধনী আইনের দ্বারাই কিন্তু ভারতে জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা করটা চালু হয় 2016-তে। আর শেষ প্রশ্নটা দেখে নাও, 2002 সালের 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বিশেষভাবে শিশুদের জন্য কোন মৌলিক অধিকার প্রবর্তিত হয়েছিল? সেটা হচ্ছে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার। 2002 সালে তোমার এই 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বলা হয়েছে যে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের 242টা প্রশ্ন। তোমাদের এই যে কিছুদিন আগে যে এনটিপিসি সিবিটি 1 হয়ে গেল, তা সেখানে পলিটি থেকে আসা সমস্ত শিফট, প্রত্যেকটা শিফটের প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ সব কিন্তু ডেট এবং শিফটের তার টাইমও দেওয়া আছে। তা মোটমাট সমস্ত শিফট মিলিয়ে 242টা প্রশ্ন, 242, ঠিক আছে, 242টা প্রশ্নের মধ্যে তোমাকে এখানে 100টা মতো, 100+ ধরেই নাও, 100+ মতো কিন্তু আমি প্রশ্ন বলে দিলাম। এগুলোই কিন্তু পড়ে রিভিশন করে নিও, সবাই ভালো করে কিন্তু পড়ে নিও। আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে কিন্তু পড়ে নিও। সবাই ভালো করে পড়বে। রাখছি, জয় হিন্দ।